নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 20শে সেপ্টেম্বর 2025, 20th সেপ্টেম্বর। দুর্গাপুজো প্রায় আসন্ন, তবুও বাকচক্রের পথ চলা সমানভাবে চলছে। আমরা আজকে 228তম সাপ্তাহিক ধারাবাহিক মাতৃমালায় পৌঁছে গেছি। আপনাদের সকলকে মহাপূজার সাদর কি বলবো যে আগমনী বার্তা দিয়ে আমাদের এই অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অনুমতি চাইছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। অনুষ্ঠানের বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার প্রয়োজন নিষ্প্রয়োজন। সুতরাং আজকের এই সুন্দর দিনটিতে অযথা আমার প্রাককথনে সময় নষ্ট না করে আসুন আমাদের সেই আসল তরুণবাবুর মুখে আমাদের স্বামীজির কথা শুনতে আমরা শুরু করি। এবং শোনার আগে আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন, নমস্কার। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আগের চিঠিতে যে আমি বললাম স্বামী সব রাস্তার নাম বলেছেন, তারিখ বলেছেন, কোথা থেকে চিঠি লিখছেন বলেছেন। পরের চিঠিতে শিকাগো 30শে নভেম্বর 1899। রাস্তাঘাট কিচ্ছু লেখেননি। ফ্রান্সিস লেগেটের স্ত্রী মিসেস লেগেটকে স্বামীজি চিঠি লিখছেন, স্যারকে স্বামীজি মা বলে ডাকতেন। এবং এই চিঠিটা খুব গুরুত্বপূর্ণ,
কারণ যে কয়েকটি চিঠিতে স্বামীজি মাদাম এমা কালভের কথা বলেছেন, এই চিঠি তার মধ্যে একটি। মাদাম কালভের আগমন ছাড়া নতুন কোনো খবর নেই। তিনি একজন মহীয়সী মহিলা, তাকে যদি আরও দেখতে পেতাম। সাইক্লোনের মুখে দাঁড়িয়ে বিশাল পাইন লড়াই করে যাচ্ছে, এ এক মহান দৃশ্য, তাই নয় কি? এই যে মাদাম কালভের কথা স্বামীজি লিখেছেন, মাদাম কালভে সেই যুগের সবচেয়ে বড় অপেরা গায়িকা ছিলেন, ফরাসি ছিলেন, স্বামীজির বিশেষ বন্ধু ছিলেন। মাদাম কালভের লেখাতে আমরা পাই যে স্বামীজি ফরাসি ভাষায় গান গাইতে পারতেন। স্বামীজি তো ফরাসি ভাষায় কথা বলতে পারতেন। জুলে বাবার বাড়িতে গিয়েছিলেন প্যারিস কংগ্রেসে 7 দিন। স্বামীজি যে ফরাসি ভাষায় গান গাইতে পারতেন সেটি মাদাম কালভের আত্মচরিত থেকে জানা যায়। কলকাতাতে স্বামীজির দেহত্যাগের পর মাদাম কালভে এসেছিলেন এবং বিবেকানন্দের সমাধিক্ষেত্রে গিয়ে বেশ কয়েকটি ফরাসি গান গেয়েছিলেন, যেগুলো স্বামীজি খুব পছন্দ করতেন এবং নিজে গাইতেন। দ্বিতীয়বার স্বামীজি যে মিশর থেকে হঠাৎ ভারতবর্ষে ফিরে আসেন, তার যে প্যাসেজ মানি স্টিমারে, ছোট জাহাজকে স্টিমার বলা হতো, তার টাকাটি জুগিয়েছিলেন মাদাম এমা কালভে। শঙ্করী প্রসাদ বসুর একটি অসাধারণ গ্রন্থ আছে, যারা বই পড়তে ভালোবাসেন এই বইটি এখন পাওয়া যায় না, কিন্তু কলেজ স্ট্রিটে সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান দিয়ে খুঁজে পড়লে এটি অসাধারণ খনিজ আপনারা সন্ধান পাবেন। বইটির নাম সুর ও নৃত্যের উর্বশী, মাদাম কালভের বই। রামকৃষ্ণ মিশনের চাপে পড়ে তিনি বইটিকে উইথড্র করে নেন এবং পরে বিবেকানন্দ সমীপে বিদেশিনী আরেকটি বই বেরোয়, যেখানে অলি সেরাবুল, জোসেফিন ম্যাকলেড এবং কালভের কথা আছে। কিন্তু সুর ও নৃত্যের উর্বশী অসাধারণ একটি গ্রন্থ, যেমনি তার ভাষা তেমনি তার বিষয়। শঙ্করীবাবু নিজে বইটি আমাকে উপহার দিয়েছিলেন। সেই বইটি খুঁজে না পাওয়াতে কিছুদিন আগে শঙ্করীবাবুর ছোট ছেলে ওই একটি গ্রন্থ আমাকে দিলেন। আমি মাঝে মাঝে মাদাম কালভের এই বইটি পড়ি। মাদাম কালভে জীবনের এক মহা বিপদের দিনে স্বামীজির কাছে এসেছিলেন। যখন এলেন স্বামীজির কাছে, দেখলেন স্বামীজি বসে ধ্যান করছেন। মাদাম কালভের খুব কিছুক্ষণ পরে স্বামীজি চোখই তাকালেন না, তখন মাদাম কালভের খুব লেগেছিল অহংকারে। তিনি বলেন, আমি কুইন ভিক্টোরিয়াকে গান গেয়ে শোনাই, আমার এই জনপ্রিয়তা, আর ভারতীয় যোগী আমার দিকে তাকালেনই না। যখন চলে যাচ্ছেন ঘর থেকে, তখন স্বামীজি বলেন যে আপনি তো ঝড়ের মুখে আমার কাছে এসেছেন। মাদাম কালভে তখন কাঁদতে শুরু করেন এবং বলেন যে আমার জীবনে অনেক দুঃখ এবং আমি পুরোটাই খারাপ। স্বামীজি তাকে বলেন লিখে আনতে। যখন তিনি পরের দিন লিখে নিয়ে যান, স্বামীজি লেখাটি পড়ে ছিঁড়ে সেই চিঠিটি ওয়েস্টওয়্যার বাস্কেটে ফেলে দেন এবং বলেন তাহলে আপনি এইটুকুনি খারাপ, বাকিটা ভালো। এবং কালভের সঙ্গে স্বামীজির বন্ধুত্ব হয়। মাদাম কালভে খুব বড় অপেরা গায়িকা ছিলেন এবং তার মেয়েকে বাড়ির মধ্যে তালাবন্ধ করে তিনি অনুষ্ঠানে গিয়েছিলেন। কাঠের বাড়ি, বাড়িতে আগুন লেগে যায় এবং মেয়েটি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এতেই কালভে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। তারপর তার পারিবারিক বিপর্যয় শুরু হয় এবং স্বামীজির সান্নিধ্যে এসে তিনি অত্যন্ত শান্তি লাভ করেছিলেন। তাই জন্য স্বামীজি বলছেন তিনি একজন মহান মহিলা, মহীয়সী মহিলা, তাকে যদি আরও দেখতে পেতাম। সাইক্লোনের মুখে দাঁড়িয়ে বিশাল পাইন লড়াই করে যাচ্ছে। মাদাম কালভেকে একটি চিঠিতে স্বামীজি লিখেছিলেন, তুমি পাইন গাছের মতন, যখন বনে ঝড় আসে তখন সব গাছ পড়ে যায়, কিন্তু পাইন গাছ ঠিক দাঁড়িয়ে থাকে। তুমি সেইভাবেই জীবনযুদ্ধে অবতীর্ণ হয়েছ। স্বামীজি চলে যাওয়ার পর সিস্টার নিবেদিতা একটি জায়গায় বলেছিলেন, আমাদের যিনি গুরু, তিনি জীবন থেকে পালিয়েতে আমাদের শেখাননি, জীবনকে ভালোবাসতে শিখিয়েছিলেন। ফেস ইলিউশন, ফেস ইগনোরেন্স অ্যান্ড ফ্লাই নট। তোমরা জগতের নির্বুদ্ধিতা বা মায়াকে দেখো, ইলিউশনকে দেখো এবং 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 তার মুখোমুখি হও। ফেস ইগনোরেন্স, ফেস ইলিউশন অ্যান্ড ফ্লাই নট। এবং স্বামীজি বলছেন, নো পয়েন্ট লুকিং বিহাইন্ড, ফরওয়ার্ড ফরওয়ার্ড, দাও আর সোলস অ্যাবসলিউট, স্পিরিটস ফ্রি, ব্লেসেড অ্যান্ড ইটার্নাল। পিছনের দিকে তাকানোর কোনো দরকার নেই, গতকালের কথা ভাবার কোনো দরকার নেই, তুমি সামনের দিকে এগিয়ে যাও। যখন অর্জুন তার গান্ডিবটি ফেলে দিলেন, তখন শ্রী ভগবান তাকে বললেন, দেখো তুমি যে এতক্ষণ রহস্য করে কথা বলছো, আসলে তুমি সেনাদের মধ্যে বিষাদ ঢুকিয়ে দিচ্ছ। যে পণ্ডিত সে যা হয়ে গেছে আর যা হয়নি তা নিয়ে কখনো ভাবিত হয় না। আবার বলি, যারা বই পড়তে ভালোবাসেন তারা এখার্ট টোলের একটি বই পড়বেন, দি পাওয়ার অফ নাও। বুদ্ধিজমে বলা হয়েছে
যে তুমি বর্তমানটায় মন দাও, তিনি অতীত বা ভবিষ্যতের কথা ভেবো না। গীতায় শ্রী ভগবান বলছেন, গতাসুন অগতাসুং সুনানো শৌচন্তি পণ্ডিতা, যে পণ্ডিত সে যা হয়ে গেছে আর যা হয়নি তা নিয়ে ভাবিত নয়। মাদাম কালভেকে আমি উৎসাহ দিয়েছিলেন স্বামীজি, যে জীবনটাকে তুমি জীবনের মুখোমুখি দাঁড়াও এবং সেখানে তুমি পাইন গাছের মতো হও। সব গাছ পড়ে যায়, পাইন গাছ এই মাঝে মাঝে মনে হয় এই বুঝি পড়ে গেল, মাটি ছুঁয়ে ফেলে তার কাণ্ড, আবার সে সোজা হয়ে দাঁড়ায় এবং জীবনে লড়াই করতে থাকে। এই লড়াইয়ের পক্ষে ছিলেন স্বামীজি। কেউ যেন কখনো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে না যায়। যতই বিপদ আসুক, যতই ঝড়ঝঞ্ঝা আসুক, যতই সে নানা রকমের সমস্যার সম্মুখীন হোক, সে যেন সেখানে বীরের মতো সেটিকে তার মোকাবেলা করতে পারে। কালভে স্বামীজির খুবই বন্ধু ছিলেন। কায়রোর সেই বিখ্যাত ঘটনা আমরা সবাই জানি। একদিন যেতে যেতে স্বামীজি একটি কটু গন্ধময় গলির মধ্যে ঢুকে পড়লেন এবং সেখানে গিয়ে দেখলেন যে অনেক মেয়ে যারা বারবনিতা তারা বসে রয়েছেন। কালভের মনে হলো যে স্বামীজি হঠাৎ ওদিকে চলে গেলেন কেন। স্বামীজি দাঁড়াতেই তারা এসে স্বামীজির বসন প্রান্ত চুনবন করে বলতে লাগলো যে ঈশ্বর পুত্র, ঈশ্বর পুত্র। স্বামীজিও হাত জোর করে দাঁড়িয়ে আছেন। কালভে তার আত্মজীবনীতে লিখছেন যে স্বামীজি বলছেন যে এরা এতই হতভাগিনী যে ঈশ্বরত্বকে নিয়ে এসেছে দেহে। স্বামীজির সেই পবিত্র আঁখির সামনে তারা বারবার ঢেকে রাখতে চাইছিল তাদের সংকুচিত আত্মাকে। যে বিদেশিনীরা স্বামীজির সংস্পর্শে এসেছিলেন, সারা বার্নার্ড এবং এমা কালভে, এরা দুজনেই সিনেমার সঙ্গে মানে থিয়েটারের সঙ্গে তাদের যোগ ছিল। সারা বার্নার্ড বিখ্যাত অভিনেত্রী ছিলেন। স্বামীজি তার অভিনয় দেখতে গেছেন। একদিন একটু খোলামেলা পোশাকে তিনি অভিনয় করবেন। স্বামীজিকে চিঠি লেখেন, আপনি দয়া করে আজকে অভিনয়টি দেখতে আসবেন না, কারণ আপনি এরকম আসবেন, আমি একটু খোলামেলা পোশাকে অভিনয় করব অভিনয়ের খাতিরে, কিন্তু আমার তাতে লজ্জা লাগবে, আপনি আসবেন না। স্বামীজি যাননি। এবং এই অপেরার গায়িকা এমা কালভে স্বামীজির অত্যন্ত কাছের মানুষ ছিলেন, গভীর বন্ধুত্ব ছিল। এই কথাটি বললে অনেকে খুব বিরক্ত হন। তারা মনে করেন যে স্বামীজি বুঝি কারোর সঙ্গে মেশেননি, স্বামীজি বুঝি কারোর সঙ্গে কথা বলেননি। আমরা সেই গল্প জানি। স্টার থিয়েটারে একদিন স্বামীজি গিয়ে বিনোদিনীদের গান শুনিয়ে আসেন। অসাধারণ বর্ণনা আছে তার। স্বামীজি চলে যান গ্রিন রুমে। সেখানে যারা নটনটি রয়েছেন তারা গল্পগুজব করছেন হালকা মেজাজে। স্বামীজি বসে গান গাইতে শুরু করেন, একের পর এক ভজন গেয়ে যান। এর কয়েকদিন পরে শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে যান এবং বিনোদিনীকে জিজ্ঞেস করেন, নরেন সেদিন এসেছিল? বিনোদিনী ভয় পেয়ে যান যে সত্য কথা বললে হয়তো ঠাকুর রেগে যাবেন, এবং বলেন হ্যাঁ তিনি এসেছিলেন এবং বেশ কয়েকটা গান শুনিয়ে দিয়ে গেছেন। শুনে ঠাকুরের মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে যায় এবং বলেন যে এ ছেলে ঠিক কাজ করেছে। এই যে সব জায়গায় যে মানুষ স্বচ্ছন্দে মিশতে পারে, ঠাকুর সেই রকম একটি মন চাইতেন যার মধ্যে কোনো রকম ছুঁত মার্গ থাকবে না। বিনোদিনীদের সঙ্গে স্বামীজি অকাতরে মিশেছেন। তাই জন্য আমরা দেখব যখন পশুপতি বসুর বাড়িতে বিনোদিনী গেছেন, স্বামীজি যখন প্রথমবার বিদেশ থেকে ফেরেন, দেখেই তিনি বলে উঠেছেন, আরে এ তো চাইনা চাইনা চাইনালো তোর ওজন করা ভালোবাসা। বিনোদিনীর একটি বিখ্যাত গান আছে, চাইনা চাইনা চাইনালো তোর ওজন করা ভালোবাসা, সিন্ধু সম ভালোবাসা বিন্দু থেকে যায় পিপাসা, ভালোবাসা খাঁটি সোনা, ভালোবাসায় খাদ মেশে না, ভালোবাসায় বেচা কেনা ভরাডুবি করে আশা, আমি চাইনা চাইনা চাইনালো তোর ওজন করা ভালোবাসা। আমরা যারা ভারতবর্ষের কথা এখনও বলি, তারা একটা সহজ অঙ্ক ভুলে যায় যে শ্রীরামকৃষ্ণের মনে হয়েছিল যে ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের মানুষের গল্প তিনি পাশ্চাত্যের মানুষকে শোনাবেন। নিজে সেটাকে উপলব্ধি করেছিলেন। একজন সেদিন আমাকে বলছেন যে শ্রীরামকৃষ্ণ তো পড়াশোনা করলেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণ কীভাবে সব বলতে পারতেন। আমি তাকে বললাম এটা কোনো দৈব না, শ্রীরামকৃষ্ণ অনুভূতি দিয়ে জগৎটার কাছে শিখতেন। যে মানুষ অনুভূতি দিয়ে শিখতে পারে সে মানুষের কথার মধ্যে কোনো কিন্তু ভাব থাকে না। তিনি অনুভূতি দিয়ে শিখেছিলেন, প্রত্যেকটা জিনিস তিনি অনুভূতি দিয়ে বুঝেছিলেন এবং তাই জন্য সঠিক মূল্যায়ন করতে পেরেছিলেন। এবং স্বামীজির মধ্যে তাই জন্যে নিজে যেমন ছিলেন যে তার ভেতরে কোনো ছুঁত মার্গ নেই,
স্বামীজির মধ্যে ঠিক সেটিকে দিয়ে দিয়েছিলেন। যেমন স্বামীজি তার গুরু ভাইদের মধ্যে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করতেন, তেমনি বিদেশে গিয়েও আমরা দেখব স্বামীজি একেবারে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। এমনভাবে ফ্রান্সিস লেগেটের পরিবারের সঙ্গে মিশেছেন, মনে হয়েছে যেন তিনি সেই পরিবারের একজন সদস্য। ফ্রান্সিস লেগেটের বাড়ির বহু মূল্যবান কার্পেট তিনি স্কেটিং বুট পরে ছিঁড়ে দিয়েছেন, এবং বাড়ির সবাই স্বামীজির যে নানা রকম ছেলে মানুষই সেটাকে প্রশ্রয় দিয়েছে। যখন তিনি মেরি হেলদের পরিবারে মিশেছেন, সেই পরিবারের একজন হয়ে গেছেন। তার বাবাকে বলতেন ফাদার পোপ এবং মাকে বলতেন মাদার চার্চ। 4 জন বোন, মেরি হেল, হ্যারিয়েট হেল, ইজাবেল ম্যাকেন্ড এবং হ্যারিয়েট ম্যাকেন্ডলি। স্বামী যখন নিউ ইয়র্কে আছেন দ্বিতীয়বার, তখন হ্যারিয়েট ম্যাকেন্ডলি স্বামীজির কাছে আসেন। তার অসাধারণ বর্ণনা আছে। স্বামীজি তাকে দেখেই আনন্দে আত্মহারা হয়ে যান, এবং যখন তিনি স্বামীজিকে শিকাগোর বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেন, স্বামীজি সঙ্গে সঙ্গে সেই নিমন্ত্রণ তিনি গ্রহণ করেন, এবং সেখানে গিয়ে তিনি 7 দিন তাদের বাড়িতে ছিলেন। যে বিদেশিনীরা স্বামীজির কাছে এসেছিলেন, মনে রাখবেন তাঁরা সকলেই স্বামীজির বোনের মতন, এবং স্বামীজি তার সঙ্গে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। আমি এ কথাটা বললে অনেকে মানতে রাজি হন না, কিন্তু এটা ঠিক যে স্বামীজি সবচেয়ে বেশি ভালো ছিলেন বিদেশেই। কারণ বিদেশে কোনো কুটক্যাচালি ছিল না, বিদেশে সমাজের মধ্যে অযথা সমালোচনা ছিল না, এবং স্বামীজি প্রাণ খুলে থাকতে পারতেন। শরীরটাও যখন খারাপ হয়েছে, তখন ঠান্ডা আবহাওয়া স্বামীজিকে অনেকখানি শারীরিকভাবে স্বাচ্ছন্দ্য স্বস্তি বোধ করেছিলেন। যখন তিনি মেরি হেলদের সঙ্গে মিশেছেন, যখন তিনি ন্যান্সি অ্যান্ড্রোর সঙ্গে মিশেছেন, তখন তিনি মেড সিস্টারদের সঙ্গে মিশেছেন, তখন মনে রাখতে হবে সেটাই স্বামীজির শ্রেষ্ঠ দিন। শ্রীরামকৃষ্ণ চলে যান 1886 সালে। একেবারে প্রবল দারিদ্র্যের মুখোমুখি হন স্বামীজিরা। বড়নগর মঠে থাকতে শুরু করেন। পড়বার জন্য একটি সর্বজনীন পোশাক, খাওয়ার জন্য একটি বড় বাটিতে তেলাকুচোর ঝোল এবং আরেকটি বাটিতে ভাত। একবার করে ভাত খাচ্ছেন 1 গড়াস, আর তেলাকুচো দিয়ে সেটাকে চুবিয়ে চুবিয়ে আঙুলে চুষে খাচ্ছেন। এই অবস্থা ছিল। পরিব্রাজক বিবেকানন্দ, তিনি কখনো পায়ে হেঁটে, কখনো রেলগাড়িতে করে বিভিন্ন জায়গায় গেছেন। সেখানে রাজাদের কাছে ছিলেন, রাজকর্মচারীদের বাড়িতে ছিলেন, সাধারণ মানুষদের বাড়িতে ছিলেন, এবং তারপর বিদেশে যান। বিদেশে গিয়েও প্রথমে তিনি অকুল পাথারে পড়েন, যদিও কেট স্যানবোর্ন তার বোস্টনের বাড়িতে নিয়ে যান। তারপর শিকাগো ধর্ম মহাসভায় তিনি পৌঁছন, এবং ধর্ম মহাসভার পরে স্বামীজির যে জিনিসটি তাদের আকর্ষণ করেছিল সেটি হচ্ছে স্বামীজির রাজকীয়তা। রোমাডোলা তার গ্রন্থে লিখছেন, অ্যামাং ইটস ফ্লোটসাম অ্যান্ড জেটসাম হি ওয়াজ নাথিং বাট এ নেমলেস সন্ন্যাসিন with a saffron robe among 1,000 others, but the fires of genius burned in his eyes. He was a prince despite all disguise. Among its flotsam and jetsam, এই জনসমুদ্রের মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে তিনি গেরুয়া রঙের পোশাক পরা আরেকজন মানুষ, কিন্তু চোখে প্রতিবার আলোটি বিচ্ছুরিত হতো। তিনি যেখানেই যেতেন, যে কোনো পোশাকের আড়ালে তিনি আসলে ছিলেন একজন রাজা। ফ্রান্সিস লেগেটের বাড়ির কাজের লোক স্বামীজিকে বলেছিলেন যে আমি প্রচুর বড় বড় মানুষ দেখেছি, আপনাকে দেখলে মনে হয় আপনি যাই বলুন না কেন আপনি কিন্তু আসলে একজন রাজা। জোসেফিন ম্যাকলাউড বলেছিলেন যে বিবেকানন্দের ব্যক্তিত্বের সঙ্গে একজনের ব্যক্তিত্বেই তুলনা করা যায়, তিনি জার্মান রাজা কাইজার। জোসেফিন ম্যাকলাউড দেখলেন যে তিনি পায়চারি করছেন একটি মাঠের মধ্যে, সেই দেখে আর চোখ ফেরাতে পারেননি। স্বামীজিকে দেখার পর থেকে নিজের বয়স গুনতে শুরু করেছিলেন, এবং যখন তিনি 94 বছর বয়সে মারা গেলেন হলিউডের একটি নার্সিংহোমে, তখন খাতায় কলমে তার বয়স 48 বছর। তিনি 48 বছর। এর পৃথিবীতে আর দ্বিতীয় উদাহরণ নেই যে বয়স স্বামীজিকে দেখে গুনবেন। যে বিদেশিনীরা স্বামীজির কাছে এসেছিলেন তাদের সম্বন্ধে সিস্টার ক্রিশ্চিন লিখেছেন যে স্বামীজির সময় যারা জন্মেছেন তারা ধন্য, স্বামীজির সময় যারা ভারতবর্ষে জন্মেছেন তারাও ধন্য, এবং যারা স্বামীজির কাছে আসতে পেরেছিলেন তারা সবচেয়ে বেশি আশীর্বাদ পুষ্ট এবং ধন্য। এরা স্বামীজির কাছে আসতে পেরেছিলেন। মাদাম এমা কালভে স্বামীজি ছাড়া যে যন্ত্রণার মধ্যে পড়েছিলেন সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসা খুব কঠিন ছিল। স্বামীজির একটা সুবিধে ছিল, স্বামীজির এমন ব্যক্তিত্ব ছিল যে ব্যক্তিত্ব দিয়ে তিনি মানুষকে আকর্ষণ করতে পারতেন, এবং মানুষকে আকর্ষণ করে তার দুঃখটির মোড় ঘুরিয়ে দিতে পারতেন। ঠাকুরের বিখ্যাত কথা আছে, মোড় ঘুরিয়ে দে।
তিনি দুঃখটাকে কখনো সাপ্রেস করতে চাননি, কিন্তু তার মোডটা ঘুরিয়ে দিলে কি হয়, নেগেটিভিটি ইজ রিপ্লেসড বাই পজিটিভিটি। স্বামীজি তার যখন ছোট বোন মারা যান, সুইসাইডের খবর পান, তখন বেনারসের প্রমোদা দাস মিত্র তাকে বলেন যে আপনার বোন মারা গেছে, আপনি কাঁদছেন কেন, আপনি তো বেদান্তিক সন্ন্যাসী। স্বামীজি বলেছিলেন, বেদান্তিক সন্ন্যাসী বলে কি হয়েছে, সব চোখের জল ধোঁয়া হয়ে গেছে নাকি? জীবনটাকে নিয়ে থাকা। ভুবনেশ্বরী দেবী বাড়ি ছাড়ার সময় বলেছিলেন, 3টে জিনিস কখনো করবে না, জ্ঞানত কাউকে আঘাত দেবে না, দ্বিতীয়ত কখনো আদর্শচ্যুত হবে না, এবং সব সময় যে আদর্শে বিশ্বাস করো সেটিকে জীবনের ক্ষেত্রে প্রয়োগ করবে। এই কথা ভুবনেশ্বরী বলেছিলেন স্বামী যখন ঘর ছাড়েন। সারা জীবন সেটিকে অনুসরণ করেছেন। নানা গল্প ঠাট্টা ইয়ার্কি তামাশার মধ্যে আসলে তিনি ছিলেন একদম ভারতবর্ষের যে দর্শনের মূল কথা, আমার ভালোবাসায় উন্মত্ততা আছে কিন্তু কোনো বন্ধন নেই, কোনো বন্ধন না রেখে তিনি চলে গিয়েছিলেন। বন্ধন রাখলে কি হয়, সেই সম্পর্ক কখনো গভীর হয় না, কারণ বন্ধনের সম্পর্কে ট্র্যাজেডি হচ্ছে একটা কোথাও না কোথাও এক্সপেকটেশান থেকে যায়। আমি তাকেই পছন্দ করি জীবনে যে যার কতগুলো ট্রেটস আমার ভালো লাগে, আর যার ট্রেটস ভালো লাগে না সে আমার মনের কাছে এলেবেলে হয়েই থাকে। কিন্তু যখন বন্ধনহীন সম্পর্ক তৈরি হয় তখন সে সম্পর্কের মধ্যে একটা অদ্ভুত টান থাকে, কিন্তু সেই টানে কোনো এক্সপেকটেশান থাকে না। এক্সপেকটেশান থাকে না মানে মোনোপলাইজেশান থাকে না। এই যদি স্বামীজি ঠিক করতেন যে কালবে এই অনুষ্ঠানটা করবেন আর এটা করবেন না, এই গান গাইবেন আর এটা গাইবেন না, গাইলে স্বামীজি প্রশংসা করবেন, না গাইলে স্বামীজি প্রশংসা করবেন না, তাহলে এই সম্পর্কটা টিকতো না। স্বামীজি যখন কালবে যখন বেলুর মঠে যান তখন আর স্বামীজি নেই। আমরা জানি না তিনি কালবেকে দীক্ষা দিয়েছিলেন কি না, কিন্তু তিনি আর নেই সেখানে, স্বামীজি চলে গেছেন। যেভাবে তিনি কেঁদেছিলেন সে সমাধিক্ষেত্রে বসে তার বর্ণনা আছে। কালবে আমেরিকায় আসেন এবং যখন শোনেন যে স্বামীজি প্যারিসে যাচ্ছেন তখন ভীষণ খুশি হন, কারণ কালবের সঙ্গে স্বামীজি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলতেন। প্যারিসে যখন প্যারিস কংগ্রেসে স্বামীজি শোনেন তখন তিনি খুব খুশি হন। প্যারিস কংগ্রেসে স্বামীজির কাছে তিনি রোজ দেখা করতে আসতেন এবং তারপর একসঙ্গে মিশরে বেড়াতে যান। তারপর মিশর থেকে স্বামীজি ভারতবর্ষে হঠাৎ চলে আসেন, টাকার দরকার হয়ে পড়ে, টাকা স্বামীজির কাছে ছিল না, কালবেই টিকিট কেটে দেন। কিন্তু কালবের চরিত্রে যেটিকে স্বামীজি হাইলাইট করেছেন সেটি বড় কথা, যে তার সঙ্গে দেখা হলে ভালো হতো এবং সে ঝড়ের মধ্যে পাইন গাছের মতো ব্যবহার করেছে। এটাই হচ্ছে একটা মানুষের পজিটিভ ভিউ। একটা মানুষ বিপদে পড়বে, আমরা কি হয়, রাসেল সবসময় বলতেন একটি কথা, যে আমরা মানুষের দুর্ভাগ্যকে নিয়ে আলোচনা করতে ভীষণ ভালোবাসি। কোনো মানুষ, আমার গুরুর ক্ষেত্রে দেখেছি, আমার গুরুর যখন বিরাট চেহারা ছিল তখন সেই চেহারা নিয়ে কিন্তু কেউ আলোচনা করতো না। যেই তিনি পা ভেঙে বেডরিডন হয়ে গেলেন সবাই বলতো, আরে বলো না ভাই কমলদার পা ভেঙে গেছে। এটা হচ্ছে ভারতীয়। যখন তার বড় চেহারা, তিনি যখন এক্সারসাইজ করছেন, 80 বছর বয়সে ব্যায়াম করছেন, অত বড় বাইসেপস, সেই রকম তার ওয়েল ডিফাইন্ড ডেল্টার, কোনো কথা হচ্ছে না। যেই তিনি অসুস্থ হয়ে পড়লেন শুরু হলো তাকে নিয়ে আলোচনা, আর বলো না কমলদা তো শুয়ে আছেন। স্বামীজি ডায়াবেটিস কিনা এই নিয়ে লোকে একেবারে পাগল হয়ে গিয়েছিলেন। কারণ আমরা ভারতীয়রা আমরা অসম্ভব আনন্দ পাই যে মানুষের নেগেটিভিটি নিয়ে আলোচনা করতে। আমরা পজিটিভ কিছু দেখি না, কিন্তু স্বামীজি ঠিক উল্টোটা ছিলেন, স্বামীজি পজিটিভ দেখতেন। এই যদি বলা হতো, দেখবেন আমাদের দেশে প্রায়ই মনে হয় আমরা অনেকে নির্বোধের মতো বিশ্বাস করি যে বাইজি আর বারবনিতা বুঝি এক। তা নয়, একেবারেই তা নয়। যারা বাইজি হন তারা গান করেন, তারা কখনোই বারবনিতা নন। ঠিক সেই একইভাবে অনেকেই মনে করতেন পাশ্চাত্যে যে অপেরা সিঙ্গার মানে বুঝি আসলে গণিকা, তা তো নন। তিনি একজন অপেরা গান মানে আধুনিক গান। আমরা যাকে এখন আধুনিক গান বলি, পপ বলি, এই পপ মিউজিকের স্রষ্টা হচ্ছেন এমা কালবে। তো তিনি কিন্তু স্বামীজি তার সঙ্গে খোলা মনে মিশেছিলেন, খোলা মনে কথা বলেছেন। স্বামীজি তিনি বন্ধু হয়ে উঠেছেন এবং তার যে গুণ, লড়াই করার ক্ষমতা, সেই লড়াই করার ক্ষমতাটাকে বিবেকানন্দ বারবার হাইলাইট করেছেন। বেশ কয়েকটা চিঠিতে কালবের কথা আছে। যদি আজকে আমার মনে হয়েছিল একবার
যে সুর ও নৃত্যের উর্বশীটা আমি নিয়ে আসি। এই বইটা আমি পড়ার জন্যে বহুবার রামকৃষ্ণ মিশনের বহু সাধুর কাছে তিরস্কৃত হয়েছিলাম। তারা মনে করেছিলেন যে আমি ঠিক কাজ করছি না, কেন আমি এই বইটি নিয়ে রয়েছি এবং পড়ছি। তো আমি তাদের বলা সত্ত্বেও সেটি পড়া ছাড়িনি, কারণ স্বামী লোকেশ্বরানন্দজি বলেছিলেন নিশ্চয়ই তুমি পড়বে, কেন পড়বে না। তো সেই বইটি এখনও সযত্নে রেখে দিয়েছি। তার বইয়ের ভেতরটাই দেখলেন না, কি কন্টেন্ট আছে পড়লেন না, বলতে শুরু করে দিলেন বইটা খারাপ। কেন? অমুক একজন স্বামীজি বলেছেন বইটা খারাপ, তিনিও পড়েননি, কিন্তু কোনো ভক্ত তাকে বলেছে, তিনি পড়েননি। আমি দেখেছি যে এই যে ভক্তরা তো বিচিত্র। জীবনের বহু ক্ষেত্রে আমার সম্বন্ধে গিয়ে কয়েকজন ভক্ত প্রভানন্দজিকে বলেছিলেন যে এই বক্তৃতা এরকম শুনলাম। মহারাজ আমাকে জিজ্ঞেস করেছেন, আরাম দেখুন যারা বলেছেন তারা তো কিচ্ছু জানেন না, আমি বইটার এই জায়গাটা কোট করেছি। তারা প্রথমটা আপনাকে বলেছেন আর দ্বিতীয় অংশটা মনে রাখতে পারেননি, এবং সেই ভেবেই তারা বলতে শুরু করে দিয়েছেন। তো কালবের বইটাও তাই, সুর ও নৃত্যের উর্বশী, অসাধারণ বই, মোল্ডল বুক হাউসের ছিল, চমৎকার বই। কালবের যে জীবনের সংগ্রাম, সেই সংগ্রাম হচ্ছে বইয়ের প্রতিপাদ্য বিষয়, যে কী কষ্ট করে, কী লড়াই করে তিনি জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন। যে কোনো লোকই তো তাই। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে উত্তম কুমারের কোনো প্রামাণ্য জীবনী নেই। যদি জীবনী থাকতো আমরা দেখতাম যে উত্তম কুমার কী লড়াই করে ওই জায়গায় পৌঁছেছিলেন, এবং প্রত্যেক স্তরে নিজেকে কি করে তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করেছেন, সুন্দর থেকে সুন্দরতর করেছেন, এবং কোনো জিনিসই ছেলে খেলায় নেননি। বহুবার তার সম্বন্ধে বলা হয়েছে তিনি যখন অভিনয় করছেন তখন পাশ দিয়ে চেনা লোকেরা চলে গেছে, তিনি চিনতেই পারেননি, কারণ তিনি সেই চরিত্রের মধ্যে বুঁদ হয়ে আছেন। তারপর যখন হয়ে গেছে তাদের সঙ্গে গল্প টল্প হয়তো করেছেন। সত্যজিৎ রায় বলছেন যে অনেকে বলেছিলেন উত্তম কুমার নাকি ফ্লোরের মধ্যে ছ্যাবলামি করেন, বলছেন আমি তাকে একদিনের জন্য কোনো লুজ স্টক করতে দেখিনি। এটাই তো ঈশ্বরকে পাওয়া, পুজো তো সেটাই। পুজো মানে তো সকালে গরদের কাপড় পরলাম, ঘণ্টা নাড়লাম, গায়ে তিলক কাটলাম, নিরামিষ খেলাম, গঙ্গা স্নান করলাম নয়। পুজো মানে যে কাজ আমি করছি সেই কাজটিকে পুঙ্খানুপুঙ্খভাবে করা। মাদাম এমা কালভে তার অপেরা গানটিকে সেই পুঙ্খানুপুঙ্খ জায়গায় নিয়ে গিয়েছিলেন বলেই তিনি স্বামীজির কাছে অত সমাদর পান। তিনি দেখতে খুব সুন্দর বলে স্বামীজির কিছু এসে যায়নি, কিন্তু যেটা এসে গিয়েছিল সেটা হচ্ছে যে তার যে সব জিনিসের মধ্যে একটা সিরিয়াসনেস ছিল। তিনি গানটাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, এবং জীবনে যে লড়াই, স্বামীজি সবসময় দেখবেন যারা জীবনে লড়াই করেছেন তাদের উৎসাহ দিয়েছেন। আগের চিঠি যখন পড়লাম ব্রহ্মানন্দকে বলছেন যে কাপুরুষের মতো তুমি যেন কখনো রণাঙ্গন ছেড়ে চলে না যাও, তুমি যেন সব সময় লড়াই করতে পারো। জীবনের লড়াই করাটাকে বিবেকানন্দ অনুপ্রাণিত করেছেন, ইন্সপায়ার করেছেন। কালবের ক্ষেত্রেও ঠিক তাই, অনুপ্রেরণ করেছেন। কিন্তু বুঝতে পারছেন তো 1902 সালে স্বামীজি চলে গেছেন, ভদ্রমহিলা এসেছিলেন 1910 সালে। 8 বছর পরে এসে হাউ হাউ করে কাঁদছেন। তাঁর কাছে তো স্বামীজি একজন নেটিভ কালো আদমি, কিন্তু এমন স্মৃতি তার, সে স্মৃতির বাইরে তিনি চলে আসতে পারছেন না, এবং গোটা জীবন যে ছিলেন সেটি বিবেকানন্দকে নিয়েছিলেন। এবং আমরা যেটা জানি না, এরা সকলেই বিবেকানন্দের ছবি বাঁধিয়ে রাখতেন, এবং সে ছবিটাকে শুধুমাত্র ওই ফটোয় বাঁধাতেন না, পেন্ডেন্ট করে রাখতেন, মালার মধ্যে মুখটাকে রেখে দিতেন স্বামীজির। এবং সেই থেকে এরা প্রত্যেকেই নিজের মতো করে বিবেকানন্দকে পুজো করেছেন। যেমন জোসেফিন ম্যাকলাউড, তিনি স্বামীজির একটি ছবির সামনে প্রত্যেক দিন স্কার্টের কোনাটি ধরে যখন আরাত্রিক ভজনটি হতো তিনি নাচতেন। স্বামী অশোকানন্দ সেটি শুনেছিলেন। বেলুড় মঠে একদিন দরজা খুলে সেটা দেখে ফেলেন, এবং জোসেফিন ম্যাকলাউড থেকে বলেন তুমি কেন দরজায় টোকা না দিয়ে ঘরে ঢুকেছো, এটা তোমার ঠিক নয়। তারপর তিনি অশোকানন্দের দিকে তাকিয়ে, স্বামীজির ছবির দিকে তাকিয়ে বলেন হু কেয়ার্স ফর দ্যাট নিগার। তখন অশোকানন্দ বলেন ইয়েস স্ট্যান্টিন, হু কেয়ার্স। তখন স্বামীজি জোসেফিন কাঁদতে শুরু করেন এবং বলেন যে কখনো বলবে না বিবেকানন্দ ওয়াজ, বলবে বিবেকানন্দ ইজ। বিবেকানন্দের কোনো মৃত্যু নেই। যেদিন বিবেকানন্দ থেকে বড় মানুষ আমি দেখব সেদিন নির্দ্বিধায় তার কাছে চলে যাব। এমা কালভেদের জীবনেও তাই ছিল। তারা বিবেকানন্দের থেকে বড় মানুষ দেখেননি। এরকম হৃদয়বান, এরকম স্নেহপ্রবণ, এরকম বন্ধু
আবার সময় মতন গভীর চেতনায় ডুবে যাওয়া এই মানুষ তারা দেখেননি। তাই জন্য বিবেকানন্দ যে কোনো পোশাকের আড়ালে ছিলেন রাজা। রাজা মানে যিনি বড়, রাজার ভূমিকায় অবতীর্ণ হও। শঙ্করাচার্য মায়া বলতে গিয়ে বলেছেন যে একটি মেষপালক সে নাটক করতে গেছে, সেখানে সে রাজা ছেড়েছে, কাউকে শাস্তি দিচ্ছে, কাউকে ধরে বেঁধে নিয়ে আসতে বলছে, কাউকে নানা রকমভাবে বিচার করছে। মঞ্চের দৃষ্টিভঙ্গি থেকে সে হচ্ছে রাজা, আসল দৃষ্টিভঙ্গি থেকে সে হচ্ছে একজন মেষপালক। তাই শঙ্করাচার্য বলছেন মানুষও ঠিক তাই, মানুষ আসলে সে চৈতন্যময় সত্তা, কিন্তু নাটকের দৃষ্টিভঙ্গি থেকে সে কারুর পিতা, কারুর স্বামী, কারুর পুত্র, কারুর আত্মীয়। ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দি ড্রামা, এই যে বিশ্ব চরাচরে যে নাটকটি চলেছে, সেই নাটকে আমরা প্রত্যেকেই অভিনয় করে বেড়াচ্ছি এবং সেই অভিনয়ের বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন ভূমিকায় আখ্যায়িত হচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের পরিচয় একটাই, আমরা চৈতন্যময় সত্তা। আমরা কেমন? আমাদের জলে পোড়ানো যায় না, অসিতে ছেদন করা যায় না, রোদে শুকানো যায় না, রোদে পোড়ানো যায় না এবং বাতাসে শুকানো যায় না। এই যে চৈতন্যময় সত্তা, এই সত্তাটি আমাদের আসল পরিচয়। যে মানুষ এই চৈতন্যময় সত্তাটিকে আবিষ্কার করেন, সেই মানুষেরই জীবন সার্থক এবং তার চোখ সার্থক। রোমাডোলা রবীন্দ্রনাথ ওকাকুড়াকে বলেছিলেন, ভারতবর্ষকে চিনতে গেলে বিবেকানন্দকে চেনো। কেন বলেছিলেন? ভারতবর্ষের যে জমাট বাঁধা সুচিন্তা, রামকৃষ্ণ বিবেকানন্দ ছিলেন সেই সুচিন্তার জমাট বাঁধা রূপ। তাদের মধ্যে কোনো নেতিবাচক কিছু ছিল না। বেলুড় মঠের আইন তৈরি করে স্বামীজি সেটি সরলা দেবীর কাছে নিয়ে যান এবং সরলা দেবীকে বলেন, আপনি পুরোটা পড়ে দেখবেন, যদি কোথাও নেতিবাচক কিছু পান সেটি বাদ দিয়ে দেবেন। এটি সন্ন্যাস প্রতিষ্ঠানের সন্ন্যাসীদের জন্য আইন। সেই আইনটি তিনি একজন গৃহবধূকে দিয়েছিলেন এবং সেই গৃহবধূকে দিয়ে তাকে বলেছিলেন, সরলাবালা সরকারকে দিয়ে, যদি কোথাও নেতিবাচক কিছু পান সেই অংশটিকে বাদ দিয়ে দেবেন। বিবেকানন্দ কোনো স্তরে চাইতেন না যে সেইখানে নেতিবাচক কিছু আসুক। গিরিশ ঘোষের কথা শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করেছিলেন অশ্বিনী কুমার দত্তকে। অশ্বিনী কুমার দত্ত বলেছিলেন, আমার পরিচয় নেই বটে, তবে শুনেছি তিনি ঘটি ঘটি মদ খান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে বলেছিলেন, তুমি না মাস্টার? তুমি তো মাস্টার, তুমি তো ইতিবাচক সব কিছু দেখবে, কিন্তু তুমি তো তা দেখোনি। স্বামীজির কী কালভের জীবনে হয়েছে সেইটা কিন্তু লিখলেন না। লিখলেন সে পাইন গাছের মতো লড়াই করে বেড়াচ্ছে। তিনি লিখলেন না যে কালভে যখন ভিক্টোরিয়ার কাছে যান নিশ্চয়ই তিনি সেখানে দুপাত্র পানীয় গ্রহণ করেন, সেটা স্বামীজির কাছে কনসার্ন নয়। কনসার্ন হচ্ছে তিনি লড়াই করছেন, কনসার্ন হচ্ছে শত বিপদের মধ্যেও তিনি পাইন গাছের মধ্যে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছেন, শত বিপদের মধ্যেও তিনি ঠিক এটি দিশার মধ্যে আছেন। তাই এমা কালভের কথা আমি বললাম, আমার খুব ইচ্ছা আছে যখন এই চিঠিপত্র পড়া শেষ হয়ে যাবে, আমরা 1899-এ চলে এসেছি, এবার 1900, 1901, 1902, 4 জুলাই স্বামীজি চলে গেলেন। তারপরে আমি বাকচক্রের বেশ কয়েকটা সেশন স্বামীজির কাছে যে বিদেশিরা এসেছিলেন তাদের নিয়ে আলোচনা করব। সবসময় মনে রাখতে হবে, এখনকার বিদেশিদের আশা আর তখনকার বিদেশিদের আশা এক নয়। পরাধীন ভারতবর্ষ, এই মানুষটি সেই পরাধীন ভারতবর্ষের প্রতিনিধি। তার গায়ের রঙটি কালো, কিন্তু এমন তার ব্যক্তিত্ব ছিল, এমন তার প্রবল আকর্ষণ ছিল যে তাকে ছেড়ে থাকা যায়নি। ওই সেই এলেনর স্টার্কের কথা, কলম্বাস ডিসকভার্ড দি সয়েল অফ আমেরিকা অ্যান্ড বিবেকানন্দ ইটস সোল। আমেরিকানরা বলতো হি ইজ আওয়ার ম্যান, এবং তিনি যেখানেই গেছেন যে কোনো পোশাকের আড়ালে আসলে তিনি ছিলেন রাজা। সেই রাজা আকর্ষণ করেছিলেন সারা বার্নার্ডের মতন মানুষকে, আকর্ষণ করেছিলেন এমা কালভের মতো মানুষকে। তাই আজকের এই বিশেষ সময় আমরা এমা কালভেকে স্মরণ করলাম। বিবেকানন্দের সান্নিধ্যে তিনি এসেছিলেন, তাঁর গুণ স্বামীজির কাছে প্রশংসিত হয়েছিল। সেই কথাটা তিনি লিখেছিলেন ফ্রান্সিস লেগেটের স্ত্রীকে, এবং তার মধ্যে দিয়ে কতখানি স্নেহ কালভের প্রতি তার ছিল সেটি বোঝা যায়। আজকে এই অবধি রইল, পরের দিন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রাণারাম প্রাণারাম প্রাণা